খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। এক সপ্তাহ আগে আসর শেষ হয়ে গেলেও এখনও ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক শোধ করেনি বিপিএল এর 5টি ফ্র্যাঞ্চাইজি। একমাত্র দল হিসেবে শতভাগ পারিশ্রমিক শোধ করেছে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। চেক জালিয়াতির শিকার হয়েছেন অন্তত দুটো দলের ক্রিকেটাররা। ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা পেয়েছেন মাত্র 25% অর্থ, যদিও পারিশ্রমিক বকেয়ার বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিসিবি। সন্ধ্যায় দেশে ফিরছে সাফ ফুটসাল চ্যাম্পিয়ন নারী দল। ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার পর সাবিনা কৃষ্ণাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে হাতির ছেলে। এদিকে উইমেন্স এশিয়ান কাপকে সামনে রেখে 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ পিটার বাটলার। দর্শক, দেখছিলাম ক্রীড়াঙ্গনের আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবর। বিপিএল নিয়ে আজকে আমরা আলাপ করব। আমাদের সঙ্গে আলাপ করার জন্য আছেন সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। জুবায়ের, বিপিএল নিয়ে কথা বলতে গেলে আমার কাছে মনে হচ্ছে যে বিপিএলটা হচ্ছে অনেকটা যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্পের সংজ্ঞাটা আছে না, শেষ হইয়াও হইল না শেষ। আমাদের বিপিএলটা শেষ হয়ে গেছে এক সপ্তাহ আগে, কিন্তু এখন পর্যন্ত আলোচনা রয়ে গেছে। আলোচনা না, আমার কাছে মনে হয় সমালোচনাই রয়ে গেছে। বিশেষ করে পারিশ্রমিক নিয়ে প্রতি বছরই নানা কথা ওঠে। এবছর বিসিবি সর্বোচ্চ চেষ্টা করেছিল যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে সেভাবে যাচাই বাছাই করে নিয়ে আসতে, যাতে করে হচ্ছে এই পারিশ্রমিক বিতর্কটা অন্তত না থাকে। তারপর আমরা দেখছি যে এক সপ্তাহ শেষ হয়ে গেছে শেষ হওয়ার টুর্নামেন্ট শেষ হওয়ার এখন পর্যন্ত 6টি দলের 5টি দলই হচ্ছে তাদের পারিশ্রমিকটা পুরোপুরি পরিশোধ করেনি। আপনি একটা স্টোরি করেছেন এসব নিয়ে। দলগুলোর সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কার সঙ্গে কি কথা হলো, কত টাকা পারিশ্রমিক পেলো এখন পর্যন্ত ক্রিকেটাররা? ভাইয়া, আমরা যখন বিপিএলে মাঝপথে ছিলাম গত 18ই জানুয়ারি একটা ফ্র্যাঞ্চাইজি, আমি নামটা উল্লেখ করলাম না, তারা মিডিয়া রিলিজ দিয়েছিল এই বলে যে নামটা উল্লেখ না করার কিছু নেই। সিলেট টাইটান্স, আমরা সেটা নিয়ে যেহেতু নিউজও করেছিলাম, সুতরাং নাম বলতে অসুবিধা নেই। সিলেট টাইটান্স বললো যে তারা মিডিয়া রিলিজ দিয়েছিল এই বলে যে তারা খেলোয়াড়দের 75% পারিশ্রমিক পরিশোধ করেছে। তো গতকাল আমি একজন বিপিএল পারিশ্রমিক নিয়ে যখন কাজটা করতে মাঠে নামি, তখন আমি শুরুতেই সিলেট টাইটান্সকেই ফোনটা দিয়েছিলাম। সিলেট টাইটান্সের কোচিং স্টাফের একজনকে আমি যখন ফোন দিই, তিনি আমাকে বলেছিলেন ঠিক এভাবে যে খেলোয়াড় বেঁধে কেউ যেটা খেলোয়াড় প্রোফাইল যাদের খুব ভারী, যাদের খেলোয়াড়ি ক্যারিয়ারটা খুব সমৃদ্ধ, সেটা হতে পারে মেহেদী হাসান মিরাজ, হতে পারে নাসুম আহমেদ, আই ডোন্ট নো, যাদের খেলোয়াড়ি প্রোফাইলটা বেশ ভারী তাদেরকে একটা 75% পর্যন্ত পেমেন্ট দেওয়া হলেও মোটামুটি যারা তুলনামূলক কম পরিচিত ক্রিকেটার তারা অনেকেই 25% পর্যন্ত পেমেন্ট পেয়েছেন। তাদেরকে চেক দেওয়া হয়েছে, কিন্তু এই নির্দেশনাও দিয়ে দেওয়া হয়েছে চেকটা যেন ফেব্রুয়ারি 5 তারিখের আগে তারা উইথড্র করার জন্য ব্যাংকে যোগাযোগ না করেন। ফেব্রুয়ারি 5 তারিখের পরে গিয়ে তারা ব্যাংকে যাবেন, সেখান থেকে তারা তাদের পেমেন্টটা বুঝে নেবেন। এটা হচ্ছে সিনারিও সিলেট টাইটান্সের। যদিও তারা মিডিয়া রিলিজ দিয়ে ফেলেছে 75% এবং সব ক্রিকেটারকে, এবং স্পষ্ট করে বলা হয়েছিল যে সব ক্রিকেটারকে 75%। একটা স্পষ্ট মিথ্যাচার সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। যদি সেই কোচিং স্টাফের যিনি আমাকে সাথে কথা বলেছেন তার ভাষ্য যদি সত্য হয় তাহলে একটা মিথ্যাচার। কয়েকজন ক্রিকেটারের সঙ্গে আমার কথা হয়েছে জুবাইর, তারাও সেম কথাই বলেছেন যে সিলেটের ক্রিকেটারদেরকে যে 75% পেমেন্ট করা হয়েছে তারা দাবি করেছে সেটি আসলে সত্য নয়। তাই সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের অস্বচ্ছতা কিন্তু রয়ে গিয়েছে। বিসিবির যে শুরু থেকে যে চেষ্টাটা ছিল যে পেমেন্ট ইস্যুতে এবারের বিপিএলটাকে তারা খুব সুন্দরভাবে শেষ করবে, সেটা কিন্তু হচ্ছে না। সিলেটের যদি আমরা এই কথাটা বলি, ঠিক একই কথা কিন্তু নোয়াখালীর ক্ষেত্রে প্রযোজ্য। পেসার মেহেদী হাসান রানার সঙ্গে আমি কথা হয়েছিল, তিনি আমাকে বলেছেন তিনি শতভাগ পেয়ে গিয়েছেন, আরও কয়েকজন শতভাগ পেয়েছেন। জাকের আলী অনেক, যিনি কিনা জাতীয় দলের ক্রিকেটার, তার 80 বা 70% পর্যন্ত ছিল। আর এর বাইরে অনেকেই 25% পেমেন্ট। আমি যেমনটা গতকালকে আমি ওপেনার হাবিবুর রহমান সোহানের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলেছেন তিনি 25% পর্যন্ত পেমেন্ট পেয়েছেন, এবং তার গতকালই তার ব্যাংকে টাকাটা জমা হওয়ার কথা, কিন্তু তিনি জানেন না বা যে টাকাটা জমা হবে কিনা, তিনি এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছেন। এটা হচ্ছে নোয়াখালীর ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখলাম যে অন অ্যান্ড অফ তারা। এবং পরবর্তীতে আমি যখন বিপিএল গভর্নিং কাউন্সিলের যিনি সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এবং বিসিবি পরিচালক, তার সঙ্গে যখন কথা বলতে চাই, তিনি আমাকে বলেছেন যে তারা রিচেক করে দেখেছেন যে নোয়াখালী এক্সপ্রেস থেকে দেশি ক্রিকেটাররা প্রায় 2 কোটি টাকা পায়। এটা শুধুমাত্র দেশি ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে মেহেদী হাসান রানা এবং ইফতেখার রহমান মিঠু দুজনেরই ভাষ্য হচ্ছে বিদেশি ক্রিকেটারদেরও পেমেন্ট বাকি আছে।
75% পেমেন্ট যেটার কথা বলা হচ্ছে যে টুর্নামেন্ট শেষের আগে পরিশোধ করতে হবে, সেটা কিন্তু নোয়াখালী করতে পারেনি বেশিরভাগ ক্ষেত্রে। তো বিদেশি ক্রিকেটারদেরও পেমেন্ট বাকি আছে, আর দেশিদের মধ্যে প্রায় 2 কোটি টাকা পায়। এবং তবে আমি যখন তাকে পরিসংখ্যানটা বললাম যে 25% কেউ কেউ পেয়েছেন কেবলমাত্র, তখন তিনি আমাকে বলেছেন এত বড় গ্যাপের ডাটা বিসিবির কাছে নেই। তার মানে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ নোয়াখালী এক্সপ্রেস বিসিবিকে যে ডাটাটা জমা দিয়েছিল বিসিবির আহ্বানের প্রেক্ষিতে, এবং ইফতেখার রহমান জামানত যেটিকে বলা হচ্ছে, যেটিকে বলা হচ্ছে, বা শুধুমাত্র সেটি না ভাই, যে লিস্টটা জমা দিয়েছে কোন প্লেয়ারের কত পেমেন্ট বাকি, এই ধরনের একটা তালিকা বিসিবি চেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে, এবং তাতে সবার আগে রেসপন্স করেছে নোয়াখালী এক্সপ্রেস। তারা তাদের হিসেবে দেখিয়েছে 2 কোটি টাকা বাকি আছে দেশীয় ক্রিকেটারদের, কিন্তু 2 কোটি টাকা তো তারা জামানত দেয়নি। কিন্তু যে জিনিসটা হচ্ছে বিসিবির দাবি হচ্ছে তারা জামানত দিয়েছে 2 কোটি টাকা। এবং যদি আমাদের এখন টিভির যে আমাদের যে তথ্য সংগ্রহের যে প্রক্রিয়া সেটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে মূলত 2 কোটি টাকার বেশি বাকি আছে, যদি আমাদের এই তথ্যগুলো প্রাপ্ত তথ্যগুলো সত্য হয়। সুতরাং সব মিলে নোয়াখালী এক্সপ্রেস এবং সিলেট টাইটান্সের অবস্থা বেশ গোলমেলে। এর বাইরে আমি ঢাকা ক্যাপিটালসের সঙ্গে যখন কথা হচ্ছিল, ঢাকা ক্যাপিটালসের মুঠোফোনে কথা হচ্ছিল, ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডের খুবই সিনিয়র একজন ক্রিকেটার দেশের ক্রিকেটের সাপেক্ষে, তিনি যখন আমার সাথে কথা বলছিলেন, তিনি আমাকে বলেছেন যে তারা প্রত্যেকে 25% মতো পেমেন্ট পেয়েছেন বিপিএল এর মাঝপথে। শেষ দিকে এসে তাদেরকে একটা অ্যামাউন্ট তাদের ব্যাংক অ্যাকাউন্টে যোগ করা হয়, তবে সংখ্যাটা এতটাই নগণ্য যে সেটা কোনো পার্সেন্টেজের হিসেবে পড়ছে না। কেউ কেউ বলছেন যে দাবি করছেন যে এটা যদি পার্সেন্টেজের হিসাবে হয় তবে সেটা 27%-এর মতো কাভার করে, কিন্তু 75% থেকে অবশ্যই সেটা অনেকখানি দূরে, প্রায় 48%-এর একটা গ্যাপ রয়ে গেছে। সো ঢাকা ক্যাপিটালসের অবস্থা খুব একটা ভালো না। জুবের, আপনি 75% বলছেন, আমার কাছে আমি যেই নিয়মটা জানি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে, সেটি হচ্ছে আপনাকে হচ্ছে যখন কোনো ক্রিকেটারের সঙ্গে চুক্তি করা হয়, প্রথম ম্যাচে মাঠে নামার আগেই তাদেরকে 25% শোধ করে ফেলতে হবে, লিগ পর্বের আগেই তাদেরকে হচ্ছে 50%, এবং আমার মনে হয় টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই তাদেরকে 100% করে ফেলার কথা, অথবা সর্বোচ্চ 1 সপ্তাহ বা একটা টাইম ফ্রেম থাকে। আমি জানি না বিপিএল এর ক্ষেত্রে সেটা বিপিএল এ 15 দিন দেওয়া হচ্ছে, 15 দিন দেওয়া হয়েছে, এই 15 দিনের মধ্যে তাদেরকে 100% করে ফেলতে হবে। কিন্তু এখন পর্যন্ত কোন দল কত ভাগ পরিশোধ করেছে সেটির আমাদের কাছে একটা কার্ডও আছে, আমরা সেটি একটু দেখতে চাই যে কোন দল কত পার্সেন্ট হচ্ছে শোধ করেছে। সেটি করে তারপর আমরা আবার আলোচনা করতে পারবো। একই সঙ্গে আপনি বিসিবির সঙ্গেও কথা বলেছেন, সেটি নিয়েও আমরা আলোচনা করতে পারবো। তার আগে আমরা একটু দেখি কোন দলের ক্রিকেটাররা কত পার্সেন্ট পারিশ্রমিক পেয়েছেন। একমাত্র দল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, তারা শতভাগ করেছে। যদিও এখানেও কথা আছে শতভাগ করেছে এটি তারা দাবি করছে, তবে এখানে 2-1 ক্রিকেটারের নাকি কথা আছে, আমরা শুনেছি। রংপুর রাইডার্স 50% করেছে, প্রফেশনাল দল, তারপরেও তাদের কেন 50%, এটা নিয়েও নিশ্চয়ই কথা বলার সুযোগ আছে। সিলেট টাইটান্স হচ্ছে প্লেয়ার টু প্লেয়ার, আপনি যেটি বলছিলেন 25 থেকে 75%। ঢাকা ক্যাপিটালস 25% করেছে, কিন্তু সেটি এরপর তাদেরকে একটা অঙ্ক দেওয়া হয়েছে। নোয়াখালী এক্সপ্রেস 25 থেকে শতভাগ। চট্টগ্রাম রয়্যালস বিসিবির আন্ডারে যেহেতু তাদেরকে বিসিবি শোধ করবে, কিন্তু তাদের সঙ্গে কি বিসিবির কথা হয়েছে কিনা বা তারা কতটুকু শোধ করে পেয়েছেন? হাইবুল বাশার সুমন, টিম ডিরেক্টর চট্টগ্রাম রয়্যালসের, তিনি যেমনটা বলছিলেন যে বিসিবির কাছ থেকে পেমেন্ট প্রসেসটা একটু লেংথি, সেখানে একটা নির্দিষ্ট কাগজপত্রের মাধ্যমে হিসেব নিকেশটা করে পরবর্তীতে দেওয়া হয়। এখন টিভির সঙ্গে যখন চট্টগ্রাম রয়্যালসের যিনি সহকারী করছিলেন মুমিনুল হক, তার সঙ্গে যখন কথা হচ্ছিল, তিনি আমাদেরকে একই কথা বলেছেন, প্লেয়াররা ধীরে ধীরে টাকাটা পাচ্ছেন। চট্টগ্রাম রয়্যালসের প্লেয়াররা অন্তত নিশ্চিত তাদের পেমেন্টের বেলায় কোনো ধরনের সমস্যা তৈরি হচ্ছে না। বিসিবি যেহেতু দায়িত্ব নিচ্ছে, তবে এটা পেপার ওয়ার্ক যেহেতু সেটাতে একটু সময় লাগতে পারে। আমরা আশা করছি এবং বিসিবির সঙ্গে যেভাবে কথাবার্তাটা হয়েছে যে তারা সেই নির্ধারিত যে 15 দিনের যে টুর্নামেন্টের যে 15 দিনের যে টাইম স্লটটা দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই তাদেরকে পেমেন্টটা দিয়ে দেওয়া হবে। চট্টগ্রাম রয়্যালসটাই আমরা বলতে পারি মোটামুটি নিশ্চিত। রাজশাহী ওয়ারিয়র্সের প্লেয়ার ইয়াসির রাব্বি আমাকে যেমনটা বলছেন, তাদের সবাইকে শতভাগ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে 2-1 গুঞ্জন আসছে। রংপুর রাইডার্সের ক্ষেত্রে এই জিনিসটা বেশ শকিং যে রংপুর রাইডার্সকে আমরা ধরেই নিচ্ছিলাম রাজশাহীর আগমনের আগে টুর্নামেন্টের সবচেয়ে বেশি পেশাদার দল যাদেরকে বলা হয়। আমরা সেই 2013 সাল থেকে তাদেরকে বিপিএলে পেয়েছি, সবসময় দেখেছি তারা পেমেন্টের বেলায় অন্তত খুবই স্বচ্ছ। কিন্তু এবছর কোনো একটা কারণে তারা 50%, তাদের স্কোয়াডের একজন স্পিনারের সঙ্গে আমার কথা হচ্ছিল, 2জন স্পিনারের সাথে ইনফ্যাক্ট কথা হয়েছে। একজন বলেছেন তিনি পেমেন্ট সংক্রান্ত কোনো কথাই বলতে ইচ্ছুক নন। আমি জানি না কেন এই ধরনের মনোভাব, সেটা আমি আশা ফ্র্যাঞ্চাইজি থেকে তাদেরকে কোনো ধরনের বলা হতেই পারে, থাকতেই পারে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে তিনি ফ্র্যাঞ্চাইজির যে পেমেন্ট সিস্টেম আছে তিনি এই ধরনের কোনো কিছু জানেন না এবং তিনি এই ধরনের কথা বলতে আগ্রহী নন। আরেকজন স্পিনার তিনি নাম প্রকাশ না করার সত্ত্বে আমাকে বলেছেন যে 50% পেমেন্ট দেওয়া হয়েছে, বাকিটাও খুব দ্রুতই দিয়ে দেওয়া হবে বলে আশ্বাস আছে। তবে তাদেরকে কিন্তু কোনো ধরনের নির্দিষ্ট তারিখ দেওয়া হয়নি। এই জিনিসটা সবচেয়ে বেশি অ্যালার্মিং যে অন্যান্য দলগুলো অন্তত 5 ফেব্রুয়ারি 28 জানুয়ারি এই ধরনের একটা টাইম ফ্রেম দিল, রংপুর রাইডার্স এখন পর্যন্ত তাদের ক্রিকেটারদেরকে কোনো ধরনের টাইম ফ্রেম দেয়নি।
এর বাইরে আমরা নোয়াখালীর যেমনটা দেখলাম, ঢাকার যেমনটা দেখলাম, সিলেটের যেমনটা দেখলাম, সব কিছু মিলিয়ে কিন্তু এবারে বিপিএল এর এখন পর্যন্ত পেমেন্ট সিস্টেমটা যেটা আমরা আশা করছি যে এক সপ্তাহ আরও একটা সপ্তাহ হাতে আছে, এই একটা সপ্তাহের মধ্যে সিনারিওটা চেঞ্জ হবে। আমরা যখন এই কথাগুলো বলছি সেই সিনারিওগুলো চেঞ্জ হবে আগামী এক সপ্তাহের মধ্যে, তবে সেটা কতটা বাস্তবসম্মত সেটা নিয়ে একটা শঙ্কা রয়ে যায়। রাইট জুবের, আমরা আপনার সঙ্গে আরও আলোচনা করব। দেখছেন এখন মাঠে। জুবের, আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, এখানে প্রতি বছরই তো এই সমস্যাটা দেখা দেয়। সেক্ষেত্রে বিসিবি কি করতে পারে? বিসিবি যেটি করতে পারে সেটি হচ্ছে তারা দলগুলোর কাছ থেকে আগে একটা জামানত নিয়ে নেয়। যদি দলগুলো প্লেয়ারদের পারিশ্রমিক শোধ করতে গড়িমসি করে, সেক্ষেত্রে ওই জামানতের অঙ্ক থেকে হচ্ছে তাদেরকে দেয়া হয়। আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে সিলেট টাইটান্স এবং হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস এবং ঢাকা ক্যাপিটালস, এই তিনটা দলের ক্রিকেটাররা হচ্ছে বিসিবির কাছে আবেদন করেছেন তাদের পারিশ্রমিক নিয়ে, এবং বিসিবি সে অনুযায়ী নিশ্চয়ই হিসাব নিকাশ করছে যে তাদের জামানত কত আছে, ক্রিকেটারদের কত পাওনা আছে, সেই হিসেবে নিশ্চয়ই তারা সেই পথে এগোবেন যদি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সাড়া না পাওয়া যায়। তবে এক্ষেত্রে জটিলতা সেটি হচ্ছে যে, যেমন ধরুন ঢাকা ক্যাপিটালস হচ্ছে যেই জামানতটা দিয়েছে এবং তারা ক্রিকেটারদের যে টাকাটা পরিশোধ করেছে, তাদের জামানত দিয়ে হচ্ছে ক্রিকেটারদের টাকাটা হচ্ছে শোধ করা যাবে না। সেক্ষেত্রে এই ক্রিকেটারগুলো কোথায় যাবেন? সেক্ষেত্রে যেটা পুরাতন নিয়ম, বিসিবির কাছ থেকে প্লেয়াররা পেমেন্ট বুঝে নেবেন। যদিও বিপিএল গভর্নমেন্ট কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু যখন গতকাল এখন টিভির সঙ্গে কথা বলছিলেন, তিনি দাবি করেছিলেন প্রত্যেকটা দলই 2 কোটি টাকার ফ্র্যাঞ্চাইজির গ্যারান্টি ফি সহ 10 কোটি টাকার জামানত রেখেছে। তার ভাষ্য অনুযায়ী সবগুলো দল কিন্তু রাখেনি। আমরা যেমন রাজশাহী ওয়ারিয়র্সের কথা বলতে পারি, রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু এই বছর কোনো জামানত দেয়নি। কিন্তু ওনার বিসিবির যে দাবি অনুযায়ী সেটা হচ্ছে যে প্রত্যেকটা দলেরই টাকা ধরা আছে বিসিবির কাছে। কোনো কারণে যদি 15 দিনের মধ্যেও পেমেন্ট ক্লিয়ার না হয় তবে তারা সেখান থেকে দিবে। তবে যদি অ্যাকচুয়াল ডাটার যদি আমাদের কাছে যদি মিস ইনফরমেশন যেভাবে আসতে থাকে তেমনটাই যদি হয়, তাহলে কিন্তু আলটিমেটলি এই প্লেয়ারদেরকে আবার বিসিবির কাছে যেতে হবে। প্রতি বছরই আমরা যে জিনিসটা দেখি, যেমনটা আমরা গত বছর দেখেছিলাম, 2-1 প্লেয়ারের পেমেন্ট কিন্তু এই বিপিএল শুরুর এক সপ্তাহ আগে পর্যন্ত পেমেন্ট ক্লিয়ার করা হয়নি, তেমনটা আমরা দেখেছিলাম। ক্রিকেটাররা আমার কাছে এই মুহূর্তে গিয়ে যেটা মনে হয় যে বিপিএল যখন একজন ক্রিকেটার, দেশি ক্রিকেটার যখন খেলতে নামে, তিনি সম্ভবত ধরে রাখেন যে তিনি তার চুক্তির অর্থটা পুরোটা পাবেন না। সম্ভবত বিপিএলে যারা খেলবেন দেশি ক্রিকেটার, তাদের মাইন্ডসেটটা এরকম হয়ে যাওয়া উচিত। যদি উচিত না ঠিক, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন হয়ে যাওয়ার কথা আর কি, হয়ে যাওয়ার কথা। আলটিমেটলি দেখি প্রত্যেকটা বছরই কিন্তু পেমেন্ট কিছু বাকি থাকছে। এমনও দেখা গেছে যে কোনো প্লেয়ার একটা পয়সাও না পেয়ে পুরো বিপিএল একটা সিজন খেলে দিয়েছেন। তিনি পরবর্তী গণমাধ্যমের কাছে একান্ত যখন কথা হচ্ছে তখন তিনি বলছেন যে আমি কোনো পেমেন্টই পাইনি। সো আলটিমেটলি ঢাকা ক্যাপিটালসের যদি এমন সিচুয়েশন হয়, শুধু ঢাকা ক্যাপিটালস না, যদি নোয়াখালী এক্সপ্রেসের এমন সিচুয়েশন হয়, যদি সিলেট টাইটান্সের এমন সিচুয়েশন হয়, আমাদের কারো কিছু করার নেই, কারণ এটা আমাদের বিসিবির একটা কালচার হয়ে গেছে। 2 দিন আগে আমরা একটা জিনিস দেখেছিলাম যে বিশ্বের যত ফ্র্যাঞ্চাইজি লিগ আছে তাদের মধ্যে সবার শেষে বিপিএল এর অবস্থান। বিপিএল এর অবস্থান কেন সবার নিচে? সম্ভবত এই জিনিসটা বিপিএল কে দেশে এবং দেশের বাইরে একেবারে ভাবমূর্তিটা নষ্ট করে দেয়। সেই যে র্যাঙ্কিংটা করা হয়েছিল সেখানে হচ্ছে সব ক্রিকেটারদের সঙ্গেই আলাপ করে সেই র্যাঙ্কিংটা করা হয়েছে। সেখানে বিদেশি ক্রিকেটারদের সঙ্গেও কথা বলা হয়েছে, তারাও নিশ্চয়ই তাদের যে রিভিউ দিয়েছেন, তাদের যে অপিনিয়ন দিয়েছেন, সেখানে কোনোভাবেই বিপিএল কে পাস মার্ক দেওয়ার কথা না। আমরা দেখেছি এই টুর্নামেন্টে যেমন হয়েছে, বিপিএল এর মাঝপথেই হচ্ছে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির, তিনি পারিশ্রমিক নিয়ে জটিলতার কারণেই দেশে চলে গেছেন, 6 ম্যাচ খেলে চলে যান। রাইট। তো এই ধরনের ঘটনাগুলো যদি একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চলতেই থাকে, সেখানে নিশ্চয়ই ক্রিকেটাররা তাদেরকে পজিটিভ রিভিউ দিবেন না। একই সঙ্গে অন্যান্য টিমগুলো নিয়ে আলাপ করার সুযোগ আছে। আমার মনে হয় রংপুর রাইডার্সের যে ক্রিকেটারদের কথা আমরা বলছি 50% তারা মাত্র পেয়েছেন। একমাত্র দল রংপুর রাইডার্স যারা হচ্ছে সবচেয়ে বেশি জামানত দিয়েছে এবং পুরো টাকাটা দিয়েছেন। 10 কোটি টাকা যেটি পাওয়ার কথা ছিল সেই পুরো টাকাটা নাকি তারা দিয়েছে। আমরা কথা বলছিলাম বিপিএল এর পেমেন্ট ইস্যুটা কেন প্রতি বছর এই ঝামেলাগুলো তৈরি করে। আমরা প্রতি বছরই দেখতে পাই যে বিপিএলটা একটা রঙ্গমঞ্চের মতো হয়ে গেছে আর কি। এই যে আপনি দেখেন, এবারে বিপিএলটা শুরু হওয়ার আগে অনেক কথাবার্তা, অনেক সতর্কবার্তা, অনেক কিছু, অনেক যাচাই বাছাই, অনেক কিছু হলো, কিন্তু আমরা দেখলাম যে একেবারে শেষ মুহূর্তে এসে আরেকটা ফ্র্যাঞ্চাইজি যুক্ত হলো এবং বিপিএল শুরুর আগের দিন হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজির মালিকানা চেঞ্জ হয়ে গেল, বিসিবি কিনে নিল। এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে তখন হচ্ছে আপনি প্লেয়ারদের পুরোপুরি নিশ্চয়তাটা দিবেন কিভাবে? এই ঘটনাগুলো কেন ঘটলো, এই প্রশ্নটা নিশ্চয়ই আপনি রেখেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে আমার যেটা প্রথম প্রশ্ন ছিল যে এত যাচাই বাছাইয়ের পরে চট্টগ্রাম রয়্যালস টিমটা কেন শেষ মুহূর্তে সরে গেল, তার আগে প্রথম দিকে সেটা পায়নি কিনা। তখন আমাকে যে কথাটা বলা হচ্ছিল, চট্টগ্রাম পুরোপুরি প্রিপারেশন নিয়েই নেমেছিল যে তারা বিপিএল আয়োজন করবে এবং তারা তাদের ব্যাংক ড্রাফটের যে 10 কোটি টাকার যে ব্যাংক ড্রাফটটা, এটা কিন্তু বলে রাখা ভালো,
বিপিএল এর শুরুর আগে ম্যাক্সিমামে আমাদেরকে স্পষ্ট নাম্বারটা উনি জানানি, তবে ম্যাক্সিমাম দলে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ফি একেবারে জমা দিতে পারেনি। কেউ 2 কোটি টাকা, কেউ 5 কোটি টাকা, কেউ 3 কোটি টাকা ভেবে জমা রেখে আপাত ভিত্তিতে এগোচ্ছিল টুর্নামেন্টের দিতে। কিন্তু চট্টগ্রামের ম্যানেজমেন্টের সাথে একাধিক রেড ফ্ল্যাগ যখন ব্যক্তি জড়িত ছিল, যেটাতে আমরা দেখেছি সেখানকার মিডিয়া ম্যানেজার চেঞ্জ হয়েছে, সেখানকার টিমের সঙ্গে জড়িত অনেকেই চেঞ্জ হয়ে গিয়েছেন পরবর্তীতে। সো যখন একাধিক রেড ফ্ল্যাগ ব্যক্তি যখন জড়িত ছিল, তখন তাদেরকে যখন সরিয়ে নেওয়া হয়, চট্টগ্রামে পুরো ফান্ডিংটাকে কলাপস করে। ঠিক এই কারণেই লাস্ট মোমেন্টে এসে চট্টগ্রামের যারা নিয়েছিল তারা বলেছিল যে আমাদের পক্ষে এই টিম চালানো সম্ভব না। তার মানে চট্টগ্রামকে যখনই অনুমোদনটা দেওয়া হয়, সেই প্রক্রিয়ার মধ্যে একটা জটিলতা ছিল। কারণ আমরা জানি গত বিপিএল এর ফিক্সিং তদন্তে নিয়ে প্রায় 900 পৃষ্ঠার একটা প্রতিবেদন জমা পড়েছে বিসিবির কার্যালয়ে, এবং সেটা নিয়ে বিপিএল শুরুরও প্রায় 2 সপ্তাহ আগে বিসিবি যে টুর্নামেন্টের ডেডলাইন ঘোষণার যে প্রেস কনফারেন্স করেছিল, সেই প্রেস কনফারেন্সে কিন্তু একাধিক প্রশ্ন বিপিএল গভর্নিং কাউন্সিলকে সহ্য করতে হচ্ছে। তার মানে সেই 900 পৃষ্ঠার প্রতিবেদন আগেই জমা পড়েছিল। কিন্তু তারপরেও কেন বিসিবি এই ধরনের বিতর্কিত এবং একাধিক রেড ফ্ল্যাগ মেম্বার যাদেরকে আমরা বলছি, সে তাদেরকে নিয়ে গড়া একটা টিমকে কেন তারা অনুমতি দিল, সেটা নিয়ে বিসিবির কারো কাছ থেকে কিন্তু আমরা সদ উত্তর পাইনি। একই প্রসেস কিন্তু নোয়াখালীর ক্ষেত্রে চলে যায়। নোয়াখালীর ক্ষেত্রে যে জিনিসটা হয়েছিল, আমি প্রশ্ন করেছিলাম যে শেষ মুহূর্তে কেন নোয়াখালীকে যোগ করা হলো, তখন যে ভাষ্যটা ছিল যে 5টা টিম নিয়ে বিপিএল করতে গেলে শিডিউলের একটা খুব জটিলতা তৈরি হয়, যে কারণে প্রাথমিকভাবে যে 12টা কোম্পানি ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছিল, সেই 12টা কোম্পানির মধ্যে 5টাকে তো দল দিয়ে দেওয়া হয়, বাকি 7টা দলের কাছে আবারও যাওয়া হয় যে কারা অ্যাকচুয়ালি শেষ মুহূর্তে দল তৈরি করতে ইচ্ছুক। সেখান থেকে একটা দলকে দেওয়া হয় নোয়াখালীর দায়িত্ব, এবং পরবর্তীতে নোয়াখালীকে ঠিক সেভাবে অনেকটা তড়িঘড়ি করেই বিপিএল এর মধ্যে যুক্ত করা হয়। সুতরাং চট্টগ্রাম এবং নোয়াখালীর দুটো দলের ক্ষেত্রে আমরা দেখলাম যে বিসিবির যেই আমরা যেটাকে হোমওয়ার্ক বলি, যেটাকে আমরা বলি যে টুর্নামেন্টের প্রাক প্রস্তুতির যে ব্যাপারটা থাকে, সেখানে একটা লম্বা ঘাটতি কিন্তু বিসিবির ছিল এই দুটো দলের ক্ষেত্রে। অন্তত বিসিবির এই পরিকল্পনা থাকা উচিত ছিল যে 5টা দল নিয়ে টুর্নামেন্ট করলে কী ধরনের জটিলতা হতে পারে, 6টা বা 7টা দল থাকলে কি, এই সুবিধাগুলো নিয়ে যদি বিসিবি আরও আগে থেকে একটু হোমওয়ার্ক করতো, তাহলে হয়তো বা এই ধরনের জটিলতাগুলো এড়ানো যেত। রাইট। আরেকটা ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আমরা দেখেছি যে নানা রকম কথা উঠেছে, সিলেট টাইটান্স। তাদের মালিককে আমরা দেখেছি, মালিক একজন, টুর্নামেন্টের মাঝপথে দেখলাম হাজির হয়ে গেলেন আরও একজন। আবার গুঞ্জন আছে যে গত বছর যে বিতর্কিত মালিকানা যাদের মালিকানা ছিল তারা খুব বিতর্কিত ছিলেন, তারাই নাকি পেছন থেকে চালিয়েছেন। এই সিলেট টিমটা নিয়ে নানা ধরনের কথাবার্তা শোনা গেছে। সিলেট টিমের ক্ষেত্রে প্রশ্নটা ছিল তার কাছে যে সিলেট টিমটা অ্যাকচুয়ালি কিভাবে চালিত হলো পুরো আসর জুড়ে। তখন যেটা আমরা জানতে পারলাম যে সিলেটের যারা আগের মালিক তারাই মূলত বিট করেছিল নতুন একজনকে সঙ্গে নিয়ে, যার কথা আমরা জানতে পারলাম, হ্যাঁ, ক্রিকেট ইসলামী, তাকে নিয়ে হচ্ছে তারা বিটটা সাবমিট করে। কিন্তু পরবর্তীতে দেখা গেল কি যে যখন আমরা জিজ্ঞেস করলাম যে কেন এই টিমটাকে দেওয়া হলো, তারা তো আগে ছিল, বিসিবির ভাষ্য অনুযায়ী যে তারা টিম পরিচালনার জন্য, যেহেতু তারা পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন, সেই ভিত্তিতে তারা প্রত্যেকটাতে বিসিবির ইন্টারনাল যে বিপিএল এর ইন্টারনাল যে মিটিংগুলো হয়, সেখানে প্রত্যেকটাতে তারা গ্রিন টিক পেয়ে যায়। আমি জানি না আগের আসরে কেন বিতর্কিত থাকার পরও তারা কীভাবে পরের আসরে গ্রিন টিক পায়, তবে তাদের বিসিবি ভাষ্য অনুযায়ী যে তারা গ্রিন টিক পেয়ে গিয়েছিল প্রত্যেকটা মানদণ্ডে একটা টিম চালানোর জন্য, এবং তাদেরকে পূর্বের যে অভিজ্ঞতা সেই জায়গাটায় তাদেরকে একটা ছাড় দেওয়া হয়েছিল খুব সম্ভবত, এবং সেই জায়গা থেকে মূলত সিলেটের মধ্যে আর চলে আসেন, এই টিমটাই চলে আসে। আগের যে মালিকানা ছিল তারাই মোটামুটি নতুন একটা মোড়ক নিয়ে চলে আসে। পরবর্তী টুর্নামেন্টে মাঝপথে আবারও জটিলতা দেখা দেয়, যে কারণে হচ্ছে নতুন একজনকে আমরা দেখলাম যে যিনি উপদেষ্টার নাম নিয়ে পুরো টিমের একদম ফ্রন্টে চলে আসে। আমরা শুনেছি সেই উপদেষ্টা নাকি ক্রিকেটারদের যখন বকেয়া ছিল, পারিশ্রমিক বাকি ছিল, এই যে চুক্তি অনুযায়ী তারা যেভাবে যেই পোর্শনে টাকা পাওয়ার কথা ছিল তারা যখন পাচ্ছিল না, তখন সেই উপদেষ্টা নাকি তাদেরকে কথা দিয়েছিলেন প্রয়োজনে আমি আমার গাড়ি বিক্রি করে তোমাদেরকে টাকা দিব। সেই উপদেষ্টা তার গাড়ি বিক্রি করেননি, তাদেরকে টাকাও দেননি, এবং টুর্নামেন্টটা শেষ হওয়ার আগেই তিনি হচ্ছে টুর্নামেন্ট শেষ হওয়ার আগে যে সিলেট টাইটান্স বাদ পড়ার পর তিনি হচ্ছে রেজিগনেশন দিয়ে চলে গেলেন, এবং তিনি রেজিগনেশন নিয়ে চলে যান, এবং সেদিন রাতেই তিনি একজনের উপর ফিক্সিং এর অভিযোগও নিয়ে আসেন। সিলেট টাইটান্স পুরো টিমটাই বেশ নাটকীয় ছিল। 5 তারিখ পর্যন্ত সিলেটের পেমেন্টের একটা ডেডলাইন, আমি জানি না বা আমরা এখনো পর্যন্ত নিশ্চিত না যে এই নাটকীয়তাটা আসলে কি 5 ফেব্রুয়ারি শেষ হবে নাকি আরও কিছুটা এক্সটেন্ড হবে। সো সিলেটটা পুরোপুরি একেবারে গোলমেল। তবে একটা বিষয় আসার কথা, সিলেট তাদের ইন্টারন্যাশনাল যত প্লেয়ার আছে আমরা জানতে পেরেছি, তাদের প্রত্যেকেরই ইন্টারন্যাশনাল প্লেয়ারদের প্রত্যেকেরই পেমেন্ট পুরোপুরিভাবে
ক্লিয়ার করতে পেরেছে, যেটা হয়তো বা সিলেট এবং বিপিএল এর ইমেজ কিছুটা হলেও ভালো করবে এত খারাপের মাঝে। তবে যে মালিকানার যে ব্যাপারটা ছিল, বিসিবি এই জিনিসটাকে সম্ভবত তারা নিজেদের পর্যবেক্ষণে রাখছে যে কেন মালিকানা ইস্যুতে সিলেট একই টুর্নামেন্টে 3 বার এবং পেছন থেকে শ্যাডো হয়ে যে দল পরিচালনার যে ব্যাপারগুলো সেটা বিসিবির কনসার্নে আমরা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি বিসিবি এই জিনিসগুলো নিয়েও কাজ করবে আরেকটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আসার আগে। এক্স্যাক্টলি, তাদেরকে এটা নিয়ে কাজ করতেই হবে, কারণ যেই ধরনের লোকগুলো হচ্ছে টুর্নামেন্ট শেষ হওয়ার পর নিজের দলের ক্রিকেটারদের উপরই ফিক্সিংয়ের অভিযোগ তুলে রাখে, সেই ধরনের লোকদেরকে ক্রিকেটে আসতে দেওয়া উচিত কিনা, এই ধরনের টুর্নামেন্টে আসতে দেওয়া উচিত কিনা, সেসব বিষয় নিয়ে অবশ্যই বিসিবিকে ভাবতে হবে।